মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার, বলছে জাতিসংঘ মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। জীবন পদ্ধতি পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে নিরাময় সম্ভব, খাদ্যাভ্যাসে গুরুত্ব। এবং চাঁদাবাজি বন্ধ করা গেলে কমবে মাংসের দাম, এলাকা ভিত্তিক খামার গড়ে তোলার দাবি। নিউজিল্যান্ড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। জেনেভা থেকে এক বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এই অবস্থায় মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরিভাবে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা। জাতিসংঘ বলছে, কাজের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারিত হচ্ছেন। বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পান না। কয়েক মাস ধরে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা খুব খারাপ অবস্থায় আছেন বলে জানিয়েছে সংস্থাটি। এমন অবস্থায় ভিসা শেষ করতে বাধ্য হন তারা, ফলে গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও নির্বাসনের ঝুঁকিতে পড়েন। তাপদাহে পুড়ছে দেশ, পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে জারি করা হয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। এক সপ্তাহ ধরে তাপের পারদ 38 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বাড়তে পারে। সারা দেশে জারি করেছে হিট অ্যালার্ট। 13 তারিখ থেকে আবার শুরু হয়েছে যে তাপপ্রবাহের অ্যালার্ট মেসেজটা। যখন সর্বোচ্চ তাপমাত্রাটা 42 ডিগ্রি ছাড়িয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি অতি তীব্র তাপপ্রবাহ। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের প্রথম 4 দিনে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 41.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপদাহে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। রোদের তাপমাত্রা অনেক বেশি, একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বাড়ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলছেন আবহাওয়াবিদ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। দুপুরে যে বাতাসটা হচ্ছে, এই বাতাসে মনে হচ্ছে যে কারেন্ট শর্টে মানুষের মুখ পুড়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমও শান্তি পাচ্ছি না, জনজীবন পুরাই অতিষ্ঠ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। জরুরি প্রয়োজনে বের হলে ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কোনো রোগী যদি হুট করে ফেইন্ট হয়ে যায়, মানে আনকনশিয়াস অবস্থায় চলে যায়, তাহলে রোগীকে প্রচুর পরিমাণে পানি ঢালুন এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে আসুন। তাপপ্রবাহে কুষ্টিয়ায় হাঁসফাঁস জনজীবন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ যন্ত্রে পানি উঠছে না। অতিরিক্ত গরমের কারণে রিক্সালি রোডে থাকতে পারছি না গো। রাস্তাঘাটে আমরা খুব পেরেশান হয়ে যাচ্ছি। তাপমাত্রা আর বোরিংয়ে পানি উঠছে না, আমাদের ক্ষতি হচ্ছে। ময়মনসিংহেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ডায়রিয়া সহ গরমজনিত রোগে আক্রান্তে চাপ বেড়েছে হাসপাতালে। গরমের জন্য মানুষ যাতায়াত কম, যাত্রীর সংখ্যা কম। গরম থেকেই সমস্যা হয়েছে, কালকে সারাদিন কিছু খাই নাই। গরমের জন্য হিট স্ট্রোক সহ ডায়রিয়ার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই গরমে স্যালাইন সহ তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে মিলবে নিরাময়। নিয়মিত চর্চায় সচল শরীরের পাশাপাশি নিরোগ মানসিকতাও দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা। বায়ু ও পরিবেশ দূষণের প্রভাবেও দীর্ঘমেয়াদী এই ঘাতক ব্যাধি হয়ে ওঠে ভয়ঙ্কর মহাদানব। তাই প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। অসংক্রামক ব্যাধি ও নিরাময় করণীয় নিয়ে 21 স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর।
হাসপাতালে চিকিৎসাধীন কিংবা শয্যাশায়ীদের প্রায় ৭০% কিডনি, ফুসফুস, লিভার কিংবা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। অস্টিওপরোসিস কিংবা অস্টিও আর্থাইসিসের মতো ব্যাধির কারণও এখন পরিষ্কার। চিকিৎসার অপ্রতুলতা কিংবা দীর্ঘমেয়াদী বলে আর্থিক অসঙ্গতি বাদ দিলে মোটা দাগে এই অসংক্রামক রোগের পেছনে কারণগুলো দৃশ্যমান, যেমন কায়িক পরিশ্রম বা নিয়মিত শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা থেকে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা হয়। খাদ্যাভ্যাসের বিশৃঙ্খলা, যেমন শাকসবজি, ফলমূল এড়িয়ে চর্বি ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, ফাস্টফুডে আসক্তি, ভেজাল খাদ্য, চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিংবা কোমল পানীয় নীরবেই ক্ষতি করে শরীরের। আর ধূমপান, তামাকজাত পণ্য এবং মাদক সেবনে 50% আক্রান্ত হয় অসংক্রামক রোগে। এছাড়া মোবাইল আসক্তি, অলস জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের নেতিবাচক প্রভাবও ছাড় দেয় না এক বিন্দু। অনেক ইয়াং লোকদের 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লোকের কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছি, যেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও ছিল না। এটা কিন্তু একটা বড় কারণ হলো আমাদের ছেলে মেয়েরা এখন কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার, তার ছেলেকে একটা স্পেস করে দেওয়া যে ছেলে খেলতে যাক, আউটডোর গেম খেলুক, ইনডোর গেম খেলুক, তারা যাতে সারাক্ষণ দিন রাত মোবাইল আসক্তিতে না থাকে। এই ঘাতক ব্যাধি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর সচেতনতায় সম্ভব এড়ানো। প্রয়োজন জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ও মাদক বর্জন এবং নিয়মিত শরীর চর্চা। সাদা পাতা, জর্দা, গুড়, নস্যি, কত কীটা টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। দিনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে, আমাদের ধরেন হাঁটা চলা, ব্যায়াম এগুলো বাড়াইতে হবে। সকাল সন্ধ্যা হাঁটা চলা, বয়স ভেদে, যেমন যারা বয়স অনুযায়ী হাঁটা চলা, ব্যায়াম, হেভি ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বাচ্চাদের যে বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বহুমুখী অস্থিরতাও দীর্ঘমেয়াদী এই মরণ ব্যাধির জন্য দায়ী। ইন্ডাস্ট্রিগুলোতে, জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, কিন্তু অনেক কনস্ট্রাকশন কাজও তো হচ্ছে, তাতেও তো জলবায়ু বাড়ছে। এগুলো তো ইভেন যে রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া, যে কালো ধোঁয়া, পুরোনো গাড়ি, ট্রাকের এরকম যে ধোঁয়া, এগুলো পলিউশন যাতে না হয়। আর বায়ু দূষণ নিয়ে তো সারা পৃথিবীতেই একটা আলাপ আলোচনা এগুলো চলছে, সুতরাং এগুলো নিয়ে গভর্নমেন্টকে তো মেজার নিতে হবে আর কি। অসংক্রামক ব্যাধি মহামারী রূপে অকাল মৃত্যুর কারণ না হোক, সুস্থতায় বাঁচুক পৃথিবীর মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উন্নত জাতের গরু পালন, ঘাস চাষ বৃদ্ধি সহ পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কমানো গেলে মাংসের দাম অনেকাংশে কমানো সম্ভব বলেছেন খামারি ও ব্যবসায়ীরা। এছাড়া সুষ্ঠু বিপণন ব্যবস্থার পাশাপাশি এলাকাভিত্তিক মাংস ও দুধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন প্রাণীবিজ্ঞানীরা। আর এ খাতের অধিকতর উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। সরকারি বেসরকারি প্রচেষ্টায় গত 2 দশকে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বিডিএফ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ডিএলএস এর তথ্য বলছে দেশে 12 লাখেরও বেশি খামার রয়েছে। এসব খামারে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিএলএস বলছে 2021-22 অর্থবছরে দেশে 92,65,000, 2022-23 অর্থবছরে 87,10,000 মেট্রিক টন মাংস উৎপাদন হয়েছে। বাৎসরিক মাথায় পিছু মাংস গ্রহণ প্রায় 50.14 কেজি, যা চাহিদার তুলনায় বেশি। তবে ব্যবসায়ী ও প্রাণী বিজ্ঞানীরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ডিএলএস বলে যে আমরা সেলফ সাফিসিয়েন্ট ইন মিট প্রোডাকশন, ওদের ডাটাবেস যেটা হয়তো থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। আমরা পশুপালনে স্বয়ংসম্পন্ন হয়েছি, এই যে একটা ফাঁকা বুলি আওড়ায়, এখান থেকে বাইরে আসতে হবে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয় বলেও মনে করেন তারা। 2018 সালে ঢাকা সিটি কর্পোরেশন হঠাৎ মুক্ত বাজার অর্থনীতির নামে মাংসের মূল্য নির্ধারণ করলেন না। সর্বশেষ মাংসের মূল্য নির্ধারণ ছিল 320 টাকা 2018 সালে। 2019 সালে এটা 500 টাকা হয়ে গেল, 22 সালে 700 টাকা, 23 সালে 800 টাকা।
গেল বছর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে আসে বাংলাদেশে 1 কেজি গরুর মাংসের দাম $6.94, মালয়েশিয়াতে $5.37, নেপালে $4.29 এবং পাকিস্তানে $3.60। বর্তমানে স্থানভেদে গরুর মাংসের কেজি 700 টাকা থেকে 1000 টাকা, খাসির মাংসের দাম আরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন পশুপালনে অন্তত 70% খরচ হয় খাদ্যে। সম্প্রতি দানাদার খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি, প্রতি গরু থেকে বাড়তি এবং একাধিকবার শুল্ক আদায় সহ পরিবহন খরচ বাড়ার কারণে মাংসের দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি দানাদার গোখাদ্য বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। অন্যদিকে সবুজ ঘাস বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। ব্যবস্থায় উৎপাদন খরচ কমাতে প্রাণীবিজ্ঞানীরা সবুজ ঘাস চাষের তাগিদ দেন। এছাড়া কোল্ড স্টোরেজ সুবিধা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথাও বলছেন তারা। পাশাপাশি পশুর উপজাত বা বাই প্রোডাক্টের সঠিক দাম নিশ্চিতের তাগিদ তাদের। এছাড়া অল্প খাবার দিয়ে বেশি মাংস উৎপাদন হয় এমন গরু পালনের তাগিদ বিজ্ঞানীর। এক্ষেত্রে ব্রাহ্মা জাতের গরুর উৎপাদন বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। যেহেতু সরকার দুধ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য ব্রাহ্মা জাতের গরুর উৎপাদনে নিরুৎসাহিত করছে, তাই মাংস ও দুধের জন্য পৃথক পরিকল্পনা নেয়ার তাগিদ বিজ্ঞানীদের। যদি আমরা জুনিং করতে পারতাম, ধরেন যে ওই ক্যাটেল বিফ ক্যাটেল রিজনের কিছু কোস্টাল বেল্ট আছে, তারপরে হিলি এরিয়ায় আছে, ওইটা হলে আরও কার্কাসের পরিমাণ আরও বেশি হতো ব্রাহ্মণ ক্যাটেলের। এটা ক্রস ব্রিডের ডেইরি ক্যাট আছে, এর চেয়েও বেশি হতো আর কি। জাত উন্নয়নের মাধ্যমে আমরা যদি মাংস উৎপাদন করতে পারি এবং আমরা কিন্তু ওই জায়গাটাতে যাচ্ছি, আমাদের সরকার এটা নিয়ে কাজ করছে। প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন সরকার মাংস ও দুধ উৎপাদন দুটোকে গুরুত্ব দিচ্ছে। যেখানে গরুর শুধুমাত্র মাংস বৃদ্ধি হতে পারে, তারপরে দুগ্ধজাত চাহিদা অনুযায়ী এরিয়া এবং তার ফিজিবিলিটিস এগুলো স্টাডি করে আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিই। মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। যোগাযোগটাও আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সাথে একে অপরের সঙ্গে আছে যে হাউ টু মিনিমাইজ all these problems. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী। বিদ্যুৎ বিভাগ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে 3 মাস ধরে 34.5 মেগাওয়াট ক্ষমতার রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মেশিনটি বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি কারখানার মালিকরা ও শিক্ষার্থীরা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। দিনে ও রাতে বিদ্যুতের এমন অবস্থায় বিপর্যস্ত ভোলার জনজীবন। সারা দেশের মতো এই দ্বীপ জেলায়ও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর সাথে বিদ্যুতের লোডশেডিং ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট বড় ব্যবসায়ীরা। জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি বরাদ্দের পরও নির্মাণ কাজ শুরু হয়নি। অপরদিকে চরফ্যাশনে সাবস্টেশন নির্মাণের কাজটিও চলছে ধীর গতিতে। বর্তমানে বিদ্যুতের অনেক লোডশেডিং, 1 ঘন্টার বেশি কাজ কাম করতে পারি না, বিদ্যুৎ থাকে না। যে সাবস্টেশনটা করার কথা বলা, এখানে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু সাবস্টেশনটা এখনো তৈরি করা হয় না। বিদ্যুৎ আসে প্রায় 10 মিনিট আধা ঘন্টা পর পর, ফ্যান ভরেই না। ভোলায় আরও 2টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ স্টেশন থেকে প্রতিদিন 445 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা থাকলেও পুরোটাই যাচ্ছে জাতীয় গ্রিডে। অন্যদিকে জাতীয় গ্রিডের সাবস্টেশন না থাকায় ভোলায় গ্রিড থেকে বিদ্যুৎ আনা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পুরো জেলায় 5 লাখের বেশি গ্রাহক রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট টানা 3 মাস ধরে বিকল থাকায় বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ করেছে। বাসায় বাচ্চা আছে, অনেক বাসায় হচ্ছে কি বৃদ্ধ মুরব্বী মানুষ আছে, তাদের জন্য খুবই কষ্টকর। 34 মেগাওয়াটের একটা রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট ছিল, ওইটা 3 মাস ধরে বন্ধ, যে কারণে এখন আমরা ভোলা জেলায় অন্ধকারে। ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে ভোলায় বিদ্যুতের চাহিদা প্রায় 130 মেগাওয়াট, পাওয়া যাচ্ছে 60 থেকে 70 মেগাওয়াট। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন 40 কিলোমিটার 33 কেভি সঞ্চালন লাইন দিয়ে বনদী থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, যেটা ভোলা সাপ্লাই দিচ্ছি। কিন্তু আমরা
ডিমান্ড অনুযায়ী আমরা ভোট পাচ্ছি না, এজন্য আমাদেরকে বাধ্য হয়ে লোডশেড করতে হচ্ছে। জেলা প্রশাসক বলছে, বিদ্যুৎ সমস্যা ও জাতীয় গ্রিডের সাবস্টেশন সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আমাদের 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি যাতে দ্রুত সচল করা যায় সেই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করেছি। 2009 সালে 34.5 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এরপর আরও 2 বার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটি বন্ধ ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরবহরপুর শান্তি মিশন গ্রামকে মাত্র 4.5 মাসে মাদকমুক্ত করেছেন স্থানীয় যুব সংঘ ও গ্রামবাসী। গণসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসেবী ও কারবারিদের পুলিশে সোপর্দের কৌশলে এই সফলতা পেয়েছেন তারা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসার আরও একটি প্রতিবেদন। রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের চরবহরপুর শান্তি মিশন প্রত্যন্ত গ্রামটির প্রবেশমুখেই সাইনবোর্ডে লেখা মাদক আছে যেখানে প্রতিরোধ সেখানে। মাদক মুক্ত গ্রাম, সৌজন্যে মহল্লাবাসী ও যুব সংঘ। কিছুদিন আগেও গ্রামটি ছিল মাদকের অভয়ারণ্য। অতিষ্ঠ গ্রামবাসী ও স্থানীয় যুব সংঘ মাদক নির্মূল কমিটি গঠন করে গত বছরের নভেম্বরে। প্রশাসনের সহযোগিতায় গড়ে তোলে মাদক মুক্ত গ্রাম। কাউকে মাদক সেবন ও কেনাবেচা করতে দেখলেই থানা পুলিশে তুলে দিচ্ছেন গ্রামবাসী। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতা গড়তে কাজ করছেন সবাই মিলে। 80% ছেলেরা এরা মাদক সেবী এবং মাদক কারবারি। এদের নিয়ে আমরা এদের জন্য আমাদের এলাকাটা খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল। গ্রামবাসী সকলে মিলে একটা উদ্যোগ গ্রহণ করি এবং আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। মাদক নির্মূল কমিটি হওয়ার পর থেকে এখন আপনার মাদক সেবীও কমে গেছে, মাদক ব্যবসায়ও কমে গেছে। আমাদের গ্রামের মাদক ব্যবসা করতে সবাই তাদের ধরেছে, পুলিশে দিয়ে দিয়েছে। আমাদের গ্রাম এখন মাদক মুক্ত হয়েছে। মাত্র 4 মাসের প্রচেষ্টাতে গ্রামটিতে বইছে শান্তির বাতাস। আশেপাশের এলাকাও তারা এখন আমাদের কাছে এসে জানতে চায় যে আমরা কিভাবে এটারে পরিচালনা করতেছি। মাদক নির্মূলে জনগণের পাশে আছেন জনপ্রতিনিধিরা। মাদক সেবীদের তারা সঠিক পথে পরিচালনার জন্য এই কাজগুলো করে, তাহলে অবশ্যই আমাদের দেশের মানুষ উপকৃত হবে। এলাকাবাসীর সহায়তায় রাত দিন তৎপর এবং আইন প্রয়োগে কঠোর পুলিশও। মাদকটাকে যতটুকু নির্মূল করা যায়, যেভাবে নির্মূল করা যায়, এজন্য পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে, কারণ পুলিশের একার পক্ষে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গ্রামবাসীকে সাধুবাদ জানিয়ে প্রশাসন বলছে, পারিবারিক গণসচেতনতা গড়া ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমকে দেয়া হবে সব ধরনের সহায়তা। সামাজিক সচেতনতা বৃদ্ধি হয় তাদের কাজের মাধ্যমে, তাহলে এটা খুবই ভালো। বিশেষ করে যুব সমাজ যখন নিজেরাই বলবে যে আমাদের এলাকাতে, আমাদের গ্রামে কেউ মাদক সেবন করে না, এটা মাদক মুক্ত গ্রাম, এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার মডেল চরবহরপুর শান্তি মিশনবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার, বলছে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। জীবন পদ্ধতি পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে নিরাময় সম্ভব, খাদ্যাভ্যাসে গুরুত্ব। এবং চাঁদাবাজি বন্ধ করা গেলে কমবে মাংসের দাম, এলাকা ভিত্তিক খামার গড়ে তোলার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21রাষ্ট্রীয়.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।